এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছাত্র শিক্ষক সম্পর্ক। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, সাবেক প্রফেসর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্র শিক্ষক এই শব্দগুলোর সাথে আমরা বহুলভাবে পরিচিত। যখন আমরা ছাত্র শব্দটি উচ্চারণ করি তখন আমাদের সামনে একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে, এবং যখন শিক্ষক শব্দটি উচ্চারণ করি তখনও আমাদের সামনে একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে, ইতিহাসও ভেসে ওঠে। ছাত্র এবং শিক্ষকের মধ্যে যখন কাঙ্ক্ষিত সম্পর্ক বিরাজ করবে তখন শিক্ষা বিকশিত হবে, সমাজ জ্ঞানভিত্তিক হবে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সময়ে কি ছাত্র শিক্ষক সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে আছে? এই প্রশ্ন তো উত্থাপিত হচ্ছে, আলোচনাও হচ্ছে। আমরা আজকে এই বিষয় নিয়ে বিজ্ঞ আলোচক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ আপনার সাথে কথা বলবো। প্রথমে যদি একটু ছোট করে বলি, ছাত্রকে, শিক্ষককে, আর আমরা কী শিখব, আর শিক্ষকরা আমাদের কী শেখাবেন? জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আসলে আজকের বিষয়টি অত্যন্ত বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ছাত্র শব্দটি যখনই আমাদের সামনে আসে তখন আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে যারা শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষকের সামনে অবস্থান করেন। ছাত্র এসেছে আসলে ছত্রি থেকে, যতটুকু আমি পড়েছি। আগেকার দিনে পণ্ডিত মশাইয়ের পেছনে ছাত্ররা ছাতা নিয়ে ঘুরতেন, তার গায়ে যেন রোদ না লাগে। সেখান থেকে আস্তে আস্তে সেই ছত্রি পরে ছাত্রে পরিণত হয়ে গেছে। ছত্রি থেকে ছাত্র, জি। এরপরে শিক্ষক এসছে শিক্ষা থেকে, যিনি ছাত্রকে শিক্ষা প্রদান করেন। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্র কি শেখে আর শিক্ষক কি শেখান? এখানে একটা জিনিস বলে রাখা ভালো, দেখুন আমাদের ইসলামেও আছে, শরীয়তেও আছে শিক্ষকের মর্যাদা, তেমনিভাবে ছাত্রের মর্যাদার কথাও বলা হয়েছে। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন শিক্ষক ছিলেন। এই কথা জানিয়েছেন এভাবে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দেখো আমি একজন শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি। আর ছাত্রের কথা যদি আমরা বলি তাহলে আমরা আরেকটি চিত্র দেখতে পাই। হযরত মূসা আলাইহিস সালাম একজন নবী, কিন্তু তিনি নবী হওয়া সত্ত্বেও আরেকজনের ছাত্রত্ব গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন খাদির আলাইহিস সালাম। সূরা কাহফে বিস্তারিত বর্ণনা আছে। এখন ছাত্র কি শিখবেন আর শিক্ষক কে শেখাবেন, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে ছাত্র শিখবেন কীভাবে তিনি তার মানবিকতা এবং তার মানব যে গুণাবলী এটাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন।
যে সেখানে তিনি শিখবেন যে তার জীবনকে কিভাবে শিক্ষা রঙে রঙিন করবেন। সেই শিক্ষা এমন শিক্ষা যে শিক্ষা মানুষকে মানুষ হতে সাহায্য করে। তাহলে সিলেবাসে শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষা অবশ্যই সেখানে আসতে হবে। এটাই বলছিলাম যে মানুষকে মানবিকতা শেখাবে, মানুষকে পাশবিকতা শেখাবে না, মানুষকে নীতিবান শেখাবে, নিজের পরিচয় জানবে, নিজের মানুষের পরিচয় জানবে, মানুষের পরিচয় জানবে, প্রকৃতির পরিচয় জানবে, প্রকৃতির পরিচয় জানবে, স্রষ্টার পরিচয় জানবে, তারপরে তিনি আমাদেরকে কি দিয়েছেন তার আমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব, এই সব কিছুই কিন্তু এই ছাত্র শিক্ষকের সম্পর্কের মাঝে নিহিত রয়েছে। ছাত্র যদি শিক্ষককে সম্মান করতে জানেন তাহলে শিক্ষক ও ছাত্রকে স্নেহ ও মমতা দিয়ে কাছে টেনে নেবেন। আমাদের সময় আমরা দেখেছি, এর আগের অনেক ঘটনা প্রবাহ আমাদের সামনে আছে যে কিভাবে শিক্ষক ছাত্রদেরকে নিজেদের কাছে টেনে নিতেন। এবং আপনি এখানে গুরুত্বপূর্ণ দুটি কথা উচ্চারণ করেছেন যে শিক্ষার যে পরিবেশ, সেখানে ছাত্র শিক্ষককে সম্মান করবে এবং শিক্ষক ছাত্রকে স্নেহ করবে। তো এই যে সম্মান এবং স্নেহ, দায়িত্ব তো উভয় দিকে আছে। অবশ্যই তো এখানে সম্পর্কের বিষয়টা চলে আসে। এই ছাত্র শিক্ষকের জ্ঞানের যে লেনদেন, আদান প্রদান, সিলেবাসের বাইরে লেখাপড়া, এইসব ক্ষেত্রে যদি ফলবান হতে হয়, প্রকৃত ফলটা পেতে হয়, তাহলে তো বোধহয় সম্পর্কের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। তো এই সম্পর্কের বিষয়ে কী বলবেন? সম্পর্কটা হতে হবে, যেমন একটা কথা বলি, পিতা এবং সন্তান, তাদের মধ্যে কি একটা সম্পর্ক নেই? অবশ্যই আছে। এবং প্রথমেই সন্তানের শিক্ষার দায়িত্ব পালন করেন মা, আর বাবা সেই দায়িত্বে সহযোগিতা করেন, কেননা তার শিক্ষার হাতে খড়ি শুরু হয় ঘরে। তাহলে গৃহটা হলো আপনার শিক্ষার প্রাথমিক পাঠ। জি, প্রাথমিক বিদ্যালয় গৃহ। জি, গৃহ। এরপরে আসেন শিক্ষকের কাছে, গৃহের বেরিয়ে যেন আঙ্গিনে আসে, আঙ্গিনে আসলে শিক্ষা প্রতিষ্ঠান। জি, এখন প্রাথমিক, মাধ্যমিক, তারপর বিশ্ববিদ্যালয়, সব কিছুর মধ্যে সেটা যাবে পর্যায়ক্রমে। এখন দেখুন, আমাদের বড়রা বলেছেন, যে শিক্ষকরা বলেছেন যে দেখো, দুইজন মানুষ, একজন শিক্ষক আরেকজন হচ্ছে পিতা বা মাতা, কার প্রতি ছাত্রের দায়িত্ব বেশি? তো একজন এভাবে বলেছেন যে দেখো, পিতা মাতা সন্তান জন্মের প্রক্রিয়ার একটি মাধ্যম, কিন্তু শিক্ষক হচ্ছেন সেই সন্তানকে মানুষ রূপে গড়ে তোলার একজন কারিগর। তাহলে দেখা যায় যে পিতামাতার চাইতেও অনেক ক্ষেত্রে শিক্ষকের মর্যাদা অনেক বেশি, কারণ শিক্ষকের কাছে যাওয়ার পরেই একজন ছাত্র তার আচার আচরণ, চলা ফেরা, কথাবার্তা, তথ্য প্রযুক্তি ইত্যাদি এই সব কিছুর হাতে ঘড়ি ওই শিক্ষকের কাছ থেকে তিনি লাভ করে থাকেন। এখানে এটাও আমি বলে রাখি যে এর অর্থ এই নয় যে পিতামাতার দায়িত্ব কম, বরঞ্চ আমি এটা বলি তারা তো পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। শুধু সেটা না, পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষক যে শিক্ষা দেন সেই শিক্ষার পরিচর্যাও কিন্তু করেন পিতামাতা। তাহলে পিতামাতা একসাথে যেমন পিতামাতা, তেমনিভাবে তারাও কিন্তু শিক্ষক শিক্ষিকা সেই সন্তানের জন্য। শিক্ষক বলে দিলেন, আর যদি সেই পরিচর্যা বাসায় করা না হয়, বাড়িতে করা না হয়, তাহলে ছাত্র কিছুই শিখবে না। তো সেই ক্ষেত্রে পিতামাতারও কিন্তু একবার মানে প্যারালাল সিস্টেমে তাদেরও একটা দায়িত্ব আছে। তো মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখুন, ছাত্র শিখবে আর শিক্ষক শেখাবেন। ছাত্র শিখবে কিভাবে আমি মানুষ হতে পারি, আমি মানুষরূপী যেন পশু বা শয়তান বা অন্য কিছু আমরা যদি শব্দ উচ্চারণ করি যেন সেটা না হয়। আমরা অনেক দেখেছি যেই শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে না, সেই শিক্ষা মানুষকে অমানুষে পরিণত করে। মানুষকে শিক্ষা দিয়ে সে যদি দুর্নীতিবাজ হয় তাহলে নীতিবান হবেটাকে? দুঃখজনক হলো সত্য, সারা ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে এখন এমন অনেক চরিত্র আছে যে শিক্ষাঙ্গনের সর্বোচ্চ আপনার কি যেন সার্টিফিকেট ধারণ করে তিনি হচ্ছেন সবচাইতে বেশি দুর্নীতিবাজ, বা তিনি হচ্ছেন সবচাইতে বেশি বিশৃঙ্খলাকারী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলা যায়। আবার অপরদিকে এই শিক্ষাই মানুষকে এত উচ্চাসনে নিয়ে যায়
যেটা একেবারে অকল্পনীয় ব্যাপার। সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বে, মুসলিম অমুসলিম সব ক্ষেত্রেই এই শিক্ষার গুণাগুণ আমরা দেখতে পাই। আপনার বক্তব্য থেকে উপলব্ধি করা যায় যে ছাত্র শিক্ষক সম্পর্কে বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ। জি, কেন আমরা এই জায়গায় আসলাম? আমাদের আজকের বিষয় ছাত্র শিক্ষক সম্পর্ক। বিরতির আগে আমরা বলছিলাম ছাত্র শিক্ষকের যে কাঙ্ক্ষিত সম্পর্ক সেটা আমরা এখন অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি না। বিষয়টা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কেন? চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি যে এটা আমাদের জন্য একটি, আপনার দীর্ঘদিন ধরে আপনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, আলহামদুলিল্লাহ, অবসর নিয়েছেন। জি, আলহামদুলিল্লাহ, সেই সূত্রেই বলতে পারি, সেই আলোকে বলতে পারি। এটার জন্য শিক্ষকবৃন্দ কিন্তু অনেকটা দায়ী, আমাকে কেউ ভুল বুঝবেন না, এবং এটাই বাস্তবতা। আসলে শিক্ষক বা ছাত্রকে শিক্ষা দেন কিভাবে শিক্ষা আহরণ করতে হয়, তিনি কিভাবে একজন বিজ্ঞানী হতে পারেন, কিভাবে একজন গবেষক হতে পারেন। গবেষণা কর্মে ছাত্রদেরকে লাগিয়ে রাত দিন তাদেরকে আপনার পড়াশোনায় মগ্ন রাখতে হয়। দুঃখজনক হলো সত্য, এখন কি সেটা আছে? সেই ছোট্টবেলা ক্লাস 5 থেকে আরম্ভ করে দেখা যায় মাস্টার্স পর্যন্ত আমাদের শিক্ষক ছাত্রছাত্রীরা নোট নির্ভর হয়ে যাচ্ছে। এই নোট আসছে কোত্থেকে? আমরা শিক্ষকরা অনেক ক্ষেত্রে তাদের পড়ার সুবিধার্থে তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি, এবং তার 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 আলোকে তারা পড়াশোনা করে থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে এই নোট পড়েই সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে বা আপনার মানে জিপিএ পাবে ইত্যাদি ইত্যাদি। এখানে হচ্ছে আমাদের একটা সমস্যা। দুঃখজনক হলো সত্য, শিক্ষকরা যেমন এভাবে নোট দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের পড়ার ব্যাঘাত ঘটাচ্ছেন, তেমনিভাবে ছাত্রছাত্রীরাও এটা বোঝার চেষ্টা করেন না যে আমাকে আরও পড়তে হবে। ছাত্ররা অনুসন্ধানী হচ্ছে না। আমি বাইরে পড়াশোনার সময় আমাদের শিক্ষকদের কাছে শুনেছি, এবং আমি সেটার উপরে পুরা মানে ইয়েতে আছি। তারা বলতেন, দেখো শিক্ষা তোমার কাছে, তুমি শিখবে, সেই শিক্ষার পথ আমরা বাতলে দেব, দিক নির্দেশনা আমরা দেব। পিএইচডি করেছো তার মানে তোমার পড়ালেখা শেষ, মাস্টার্স করেছো তোমার পড়ালেখা শেষ, শুরু হলো না, মাত্র শুরু হলো। এতদিন তুমি শিখেছো কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে তোমার গবেষণা করতে হয়, সেটা শিখেছো। এখন কি সেটা পদ্ধতি শিখেছো? পদ্ধতি শিখে এখন জ্ঞানের সমুদ্রে তুমি তোমাকে অবগাহন করতে হবে। শুধু তাই না, আরও দুঃখজনক হলো সর্বোচ্চ ডিগ্রি যে পিএইচডি সেটাও এখন নকল হয়, অন্যকে দিয়ে লেখানো হয়, সেটাও এখন কপি পেস্ট হয়। দুর্ভাগ্যজনক হলে মহাসত্য কথা এটা হচ্ছে। এটা আল্লাহ মাফ করুক, সবার কথা আমি বলছি না, আমাকে মাফ করুক। উদাহরণ আছে, সবাই এরকম প্রচুর কি জানি বলে ঘটনা প্রবাহ আমরা দেখতে পাই, শুনতে পাই। তখন নিজের মধ্যে খুবই মানে খারাপ লাগে এবং নিজেকে খুবই লজ্জিত মনে হয়। তো আমি যেটা বলতে চাই যে আমাদের শিক্ষক বৃন্দের যেটা দায়িত্ব সেটা হচ্ছে সম্পূর্ণ স্পর্শকাতরতা থেকে মুক্ত হয়ে আমার ছাত্রছাত্রী কিভাবে আমরা গড়ে তুলব সেই চিন্তায় মগ্ন হওয়া, এবং ছাত্রছাত্রীদেরও এই জিনিসটাই মাথায় রাখতে হবে, আমি কিভাবে আমার শিক্ষক মহোদয় থেকে যার কাছে শিখছি তার থেকে আমি আরও বেশি আহরণ করতে পারবো, এবং সেই পথটা আমাকে পরিষ্কার করতে হবে। আমি শুধুমাত্র এই যে মানে শিখলাম এবং তার কাছে গেলাম, তিনি কিছু আমাকে প্রশ্ন দিয়ে দিলেন, এখান থেকে পড়ে নাও, এর থেকে যে কোনো একটা কমন আসতে পারে, এটা যেন না হয়। আমি যে সাবজেক্টে পড়াই, আমি যে বিষয়ে পড়াই, তাকে আমি সুন্দর একটা কুয়াতে নামিয়ে দেব, সেই কুয়া থেকে সে সমুদ্র বের করে নিয়ে আসতে হবে তাকে। এইভাবেই আমাকে কি জানি বলে ছাত্রদেরকে গড়ে তুলতে হবে। আমি শুধু আমার শিক্ষক বৃন্দের সমালোচনা করব বিষয়টা এমন না, এবং এই আজকাল তো দেখা যায় ছাত্ররাই তো দেখা যায় সেটাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এমনকি ভিসিকেও তারা কর্তৃত্ব করে থাকে। সেটাই বলছি, আসতেছে সেদিকে। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক বৃন্দ নিজের আচরণে নিজেকে যদি সবকিছুর ঊর্ধ্বে রাখতে পারে, যে তিনি যে অবস্থায় থাকুন, আমি বিশ্বাস করি না কোনো ছাত্রছাত্রী তার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করবেন তার সামনে, এবং কথা বলতে পারবেন না। হলো সবাই না, গুটি কতকের জন্য আমাদের পুরো শিক্ষক সমাজ প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যখন একটি সমাজ তার কাঙ্ক্ষিত যে রোডম্যাপ সেখান থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সব ক্ষেত্রেই ধস নামে, অবক্ষয় নামে, এবং বাংলাদেশের যে মানচিত্র, সে মানচিত্রের যে শিক্ষাঙ্গন সেটাও তার বাইরে নয়। জি।
তো আমরা দোস্তটি চর্চা বেশি করতে চাই না, আমরা সেখান থেকে উত্তরণ চাই। তো ছাত্র শিক্ষক যে সম্পর্ক, কাঙ্ক্ষিত সম্পর্ক থাকা দরকার ছিল, সেটা আমরা লক্ষ্য করিনি। এখানে আপনি কিছু ইঙ্গিত দিয়েছেন, এবং শিক্ষকরা যে মহিয়ান আসনে অধিষ্ঠিত হওয়ার কথা, সেখানে আমরা অবক্ষ লক্ষ্য করেছি। ছাত্র, তা অনেকের মধ্যে ছাত্রত্ব কম, রাজনীতি বেশি, এবং আচরণে যেটা কাঙ্ক্ষিত ছিল সেখানে তারা অবস্থান করছেন না। এ ব্যাপারে অনেক উদাহরণ টেনে কথা বলা যায়, আমরা সেখানে সময় ব্যয় করব না। আমরা এখন জানতে চাইব, একটি দেশের তো মেরুদণ্ড শিক্ষা। ছাত্র শিক্ষক সম্পর্ক যদি কাঙ্ক্ষিত পর্যায়ে, কাঙ্ক্ষিত মূল্যবোধে অধিষ্ঠিত থাকে, তাহলে শিক্ষাঙ্গনগুলো আলোকিত হবে। আমাদের তরুণরা, যুবক যুবতীরা শিক্ষার আলোয় উদ্ভাসিত হবে, তাদের আলোয় গৃহ সমাজ আলোকিত হবে। তো আলোকিত সমাজ নির্মাণে ছাত্র শিক্ষক সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানবজাতির ইতিহাসে কোনো সোনালী ইতিহাস ছিল, যে সোনালী ইতিহাসে থেকে আমরা ছাত্র শিক্ষক সম্পর্কের উদাহরণ নিতে পারি। অবশ্যই। আসলে ছাত্র হলেই হবে না, শিক্ষক হলেও হবে না, তাদেরও মানে মডেল থাকতে হবে। যে মডেলকে সামনে রেখে একজন শিক্ষক হবেন এবং একজন ছাত্র হবেন। আমরা যদি সেই মডেল তালাশ করি, তাহলে কোরআনে কারিমের মধ্যে আমরা সেটা পেয়ে যাই। বিশ্বাসীদের জন্য এটাই। আর অন্যরাও এর থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে পারে। দেখুন, মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কিন্তু একদিন তিনি বলে ফেললেন যে বর্তমানে আমার চাইতে বেশি জ্ঞানী আর কেউ নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন না, যদিও তিনি নবী হিসাবে এটা বলতেই পারেন, কিন্তু আল্লাহ পাক বলেন যে না, তোমার চাইতেও একজন বড় জ্ঞানী আছে, যাও অমুক জায়গায় গিয়ে তাকে খুঁজে বের করো। সেই সমুদ্রের মোহনায় গিয়ে তিনি তাকে পেলেন, যার নাম ছিল খাজির আলাইহিস সালাম। এই নামটা কোরআনে কারিমে আসে নাই। এবং সেখানে গিয়ে দেখুন 3টি ঘটনা ঘটেছে, এবং সেই 3টি ঘটনার মধ্যে মুসা আলাইহিস সালাম তার নিজের শিক্ষার দৈন্যতা সেখানে খুঁজে পেয়েছেন। মুসা আলাইহিস সালাম তার কাছে সারেন্ডার করলেন, তিনি বলে দিলেন যে এই কারণে আমি এই কাজগুলো করেছি। আরও একটা আদর্শিক আপনি মডেল নেবেন, চলে যান আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আগে বলেছি তিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। তার ছাত্রদের তাকান, একজন দুইজন, হাজারে হাজারে আপনার কি যেন বলে ছাত্র তার ছিল। সকল সাহাবিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার ছাত্র ছিল, এবং সাহাবিয়া মহিলাগুন তার ছাত্রী ছিলেন। তারা কি শিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? যেই দেশে রক্তাক্ত সমাজ ছিল, সেই দেশকে তিনি ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করে এক মহা কি জানি বলে সমাজ ব্যবস্থা আল্লাহ আপনার সৃষ্টি করে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন। এবং সেই নবীকে যদি আমরা অনুসরণ করে শিক্ষকতার পেশাকে গ্রহণ করি, আর সাহাবিদের মতো ছাত্রত্ব গ্রহণ করে যদি শিক্ষকদের আমরা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরাও সেই শিক্ষাঙ্গনকে আবার সেই পুরনো স্মৃতিতে, পুরনো আদর্শিক জায়গায় আমরা ফিরিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আপনি যে উদাহরণটা পেশ করলেন, সেখানে তো তার অন্তর্নিহিত বার্তা হলো শিক্ষা শুধু জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার বার্তাকে উপলব্ধি করতে হবে, সে শিক্ষার আলোকে নিজেকে পরিগঠন করতে হবে, এবং শিক্ষার আলোকে নিজেকে পরিগঠন করলে তার একটি বিভা, যে আলোকছটা সমাজে ছড়িয়ে পড়বে, এবং সেটা তো একমাত্র সম্ভব ছাত্র শিক্ষকের মধ্যে আদর্শ সম্পর্কের মাধ্যমে। এটা তো বোধ আমাদের আজকে অনুষ্ঠানের শেষ বার্তা। ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আপনাদের সবাইকে, দর্শক শ্রোতা যারা আছেন এবং কর্তৃপক্ষ সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল ছাত্র শিক্ষক সম্পর্ক। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় ছিল ছাত্র শিক্ষক সম্পর্ক। বর্তমান সময়ে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের কথা বলি, আলোকিত সমাজের কথা বলি। এই আকাঙ্ক্ষা কীভাবে পূর্ণ হবে যদি আমরা জ্ঞানে বিকশিত হতে পারি? এক্ষেত্রে ছাত্র শিক্ষক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র শিক্ষক সম্পর্ক যদি কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা আনতে চাই, প্রথম দায়িত্ব তো বর্তাবে শিক্ষকের কাঁধে। শিক্ষককে
যিনি আলো ছড়াবেন, সে আলোয় নিজেকে উদ্ভাসিত করবেন। সেই উদ্ভাসে ছাত্র পরিশীলিত হবে, পরিশোধিত হবে। সেখানে বিনয়ের সম্পর্ক থাকবে, শ্রদ্ধার সম্পর্ক থাকবে, স্নেহের সম্পর্ক থাকবে। বিষয়টা শুধু সিলেবাসের নয়, বিষয়টা শুধু পেশার নয়। আমরা কি ছাত্র শিক্ষক সম্পর্ককে সেভাবে উপলব্ধি করব? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।